প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইডেস্ক নিউজ 24-এ। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের। এরপর জানিয়ে দেব এবার যে কৌশলে ইসরায়েলের 52টি যুদ্ধযান ধ্বংস করল ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার ধুধু প্রান্তরে চলছে এক অসম যুদ্ধ। একদিকে ইসরায়েল বাহিনীর আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধে যোদ্ধাদের কৌশলী গেরিলা আক্রমণ। আরও জানিয়ে দেব নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের। বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের নতুন প্রস্তুতি ঘোষণা। এরপর জানিয়ে দেব চীনের সাথে হুথির বিস্ময়কর চুক্তি, ধরা খাচ্ছে ইসরায়েল আমেরিকা। লোহিত সাগরে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও হামলার মধ্যেও চীনা গাড়ি বহনকারী জাহাজগুলো নিরাপদে চলাচল করছে। এমন এক ব্যতিক্রমী পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। আরও জানিয়ে দেব বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারে যে 5 দেশ। ইসরায়েলের সকল ষড়যন্ত্র ফাঁস, গ্রেফতার মোসাদের 21,000 গোয়েন্দা। মোসাদের গোপন নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ইরানের সক্রিয় রয়েছে বলে ইরান দাবি করে আসছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানের ভেতরে একটি নেটওয়ার্ক গড়ে তোলে। ইরানের ধারণা, এই নেটওয়ার্কের মাধ্যমেই ইসরায়েল সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রণালয়ের। পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য আর্মি রকেট ফোর্স গঠনের ঘোষণা পাকিস্তানের। ক্ষেপণাস্ত্র যুদ্ধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাতের স্মরণে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার 13 আগস্ট গভীর রাতে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ আর্মি রকেট ফোর্স তৈরির ঘোষণা দেন। রয়টার্স বলছে এটি চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সঙ্গে সমানতালে এগিয়ে যাওয়ার একটি পদক্ষেপ। পাকিস্তানের ৭৮তম স্বাধীনতা দিবসের একদিন আগে এই ঘোষণাটি এলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, এটি আধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ ক্ষমতা জোরদার করার ক্ষেত্রে এই বাহিনী একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। একজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সেনাবাহিনীতে এই বাহিনীর নিজস্ব কমান্ড থাকবে। এটি যুদ্ধের যে কোনো পরিস্থিতিতে ক্ষেপণাস্ত্র পরিচালনা এবং মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে। তিনি বলেন, বিষয়টি স্পষ্ট যে এটি ভারতের জন্যই তৈরি। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষিতে 2 পারমাণবিক অস্ত্রধারী দেশ তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করে চলেছে। এবার যে কৌশলে ইসরায়েলের 52টি যুদ্ধযান ধ্বংস করল ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার ধুধু প্রান্তরে চলছে এক অসম যুদ্ধ। একদিকে ইসরায়েল বাহিনীর আধুনিক সমরাস্ত্রের ঝনঝনানি, অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী প্রতিরোধে যোদ্ধাদের কৌশলী গেরিলা আক্রমণ। ট্যাঙ্ক ও সাজোয়া যানবাহনের অভিযানের মুখেও মাতৃভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ তারা। প্রতিটি অলিগলি, প্রতিটি ধ্বংসস্তূপের আড়াল থেকে অতর্কিত আঘাত এনে দখলদার বাহিনীকে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ফেলছে এই যোদ্ধারা। অদম্য সাহসে ধ্বংসস্তূপের মাঝেও প্রতিরোধের অগ্নিশিখা জ্বলছে। ইসরায়েলের মতো অত্যাধুনিক কামান বা আকাশযান না থাকলেও তাদের হাতে আছে মাটির প্রতি ভালোবাসা ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। রাতের অন্ধকারে কিংবা দিনের আলোয় সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়ছে ইসরায়েলি সেনাদের উপর, কেড়ে নিচ্ছে একের পর এক জীবন। এই যুদ্ধ তাদের অস্তিত্ব রক্ষার নিরন্তর সংগ্রাম, আর গাজার প্রতি ইঞ্চি মাটিই যেন তাদের দুর্গ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, দীর্ঘ 675 দিনের যুদ্ধে তারা ইসরায়েলের অন্তত 52টি সামরিক লক্ষ্য ধ্বংস করেছে। সাম্প্রতিক হামলায় গত 4 জুলাই সুজাইয়ার পূর্বাঞ্চলে একটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস হয়। এর পরের দিন একটি ঘরে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে হতাহতের ঘটনা ঘটায় তারা। 9 জুলাই একই এলাকায় 3 সেনাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়। গত সোমবার আল কাসাম যোদ্ধাদের হামলায় ইসরায়েলি 2টি সামরিক স্থাপনা ধ্বংস হয় এবং 2 সেনা গুলিবিদ্ধ হয়। এদিকে আল কুদস ব্রিগেড বুধবার গাজা সীমান্তের নাহাল ওজ ও কাফার সাদ কিবুজে রকেট হামলার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দুঃসাহসিক অভিযান ও পূর্বাঞ্চলে তীব্র প্রতিরোধের দৃশ্য দেখানো হয়েছে। ইসরায়েল বাহিনীকে সম্পূর্ণ ঘায়েল না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আল কুদস ব্রিগেড। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি জুলুম ও অত্যাচারের কারণে কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া সহ বহু দেশ ইসরায়েলের দিক থেকে মুখ ফিরিয়েছে।
এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে ১৪৫টিরও বেশি দেশ। বিপরীতে কেবল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়ে আসছে। মিত্রদের হারিয়ে গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে ইহুদি রাষ্ট্রটি। নেতানিয়াহুকে গ্রেফতারের ঘোষণা নরওয়ের। বিশ্বের অন্যতম সুখী দেশ নরওয়ে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অসলো জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাদের দেশে পা রাখলেই তাকে গ্রেফতার করা হবে। বুধবার এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গত মঙ্গলবার নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিজ জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। ক্রাভিজ নিশ্চিত করেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেফতার করা হবে। তিনি বলেন, আইসিসির অন্যতম সদস্য হিসেবে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের, যা আন্তর্জাতিক আইনের প্রতি অসলোর অঙ্গীকারকে প্রতিফলিত করে। এই অবস্থান আইসিসির ম্যান্ডেটের প্রতি ও আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পূর্ণ সমর্থন আছে, বলেন ক্রাভিজ। আইসিসির রায় প্রকাশের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে মন্তব্য করেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নরওয়ের পাশাপাশি আরও কয়েকটি দেশ আইসিসির গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নের অঙ্গীকার করেছে। অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গ বলেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে দরকষাকষি সম্ভব নয়। অস্ট্রিয়া এই পরোয়ানার প্রতি সম্মান জানাবে। কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছিলেন, তার দেশ আন্তর্জাতিক আদালতের সব ধরনের রায় ও নিয়মনীতি মেনে চলবে। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, নেতানিয়াহু তার দেশে এলে নিঃসন্দেহে তাকে গ্রেফতার করা হবে। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডকাম্প ঘোষণা দেন, রোম চুক্তি শতভাগ মেনে চলবে তার দেশ, যা নেতানিয়াহুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। লিথুয়ানিয়া, জর্ডান, বেলজিয়াম, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ডও আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা জানিয়েছে। অন্যদিকে নিউ ইয়র্ক শহরের ডেমোক্র্যাটিক মেয়র প্রার্থী জোহরান মামদানি বলেছিলেন, তিনি নির্বাচিত হলে এবং সে সময় নেতানিয়াহু তার শহরে এলে গ্রেফতারের পক্ষে থাকবেন। তবে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই গ্রেফতারি নির্দেশের নিন্দা জানিয়েছে এবং আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। পারমাণবিক কার্যক্রম নিয়ে ইরানের নতুন প্রস্তুতি ঘোষণা। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে পারমাণবিক কার্যক্রমকে ধ্বংস করার চেষ্টা করা হলেও ইরান পুনরায় শক্তি সঞ্চয় ও কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। গত ২২ জুন যুক্তরাষ্ট্রের B-2 মডেলের স্টিল বোমার বিমান ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে বাংকার বাস্টার বোমা ফেলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে সাংবাদিকদের জানিয়েছিলেন, পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম এবং তেহরান পুনরায় এটি চালু করতে পারবে না। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পেন্টাগনের গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ফোর্দো ছাড়া বাকি দুটি কেন্দ্রে তেমন ক্ষতি হয়নি। ইরানও মোটেও আত্মসমর্পণ করতে রাজি নয়। আয়াতোল্লাহ আলী খামেনির নেতৃত্বে দেশটি পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের অনিশ্চিত দাবির কাছে মাথা নত করবে না। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী বলেন, যুক্তরাষ্ট্র ইরানের উন্নত বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতি রোধের চেষ্টা করছে এবং জাতিকে পারমাণবিক ও আধুনিক প্রযুক্তি থেকে বঞ্চিত করতে বিপুল অর্থ ব্যয় করছে, কিন্তু ইরানি জাতি কোনো প্রকার বুলিংয়ের কাছে আত্মসমর্পণকারী নয়। ১৩ আগস্ট ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিনের বিষয়টি নিশ্চিত করেছে। পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে সমঝোতায় না গেলে স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর বাণিজ্যিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পশ্চিমাদের মূল শর্ত হল তেহরানকে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে। ইরান বারবার দাবি করে আসছে পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র বেসামরিক খাতে ব্যবহারের জন্য, তবে পশ্চিমারা এই দাবিকে মানতে নারাজ। সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত বৈঠকে ইরান ও ইউরোপের ত্রয়ী পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করেছে, যদিও এখন পর্যন্ত ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সঙ্গে কোনো সমঝোতা চুক্তি সই হয়নি। ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রণালয়ের। পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করতে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। তার দপ্তর জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কবর দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের মায়ালে আদমিম বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় ৩,৪৪১টি বসতবাড়ি নির্মাণ করা হবে। এই পরিকল্পনা বহুদিন ধরে স্থগিত ছিল, কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসহ বিশ্ব শক্তিগুলো এটিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অর্থমন্ত্রীর পরিকল্পনাকে সমর্থন করেছেন কিনা তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলছেন, তথাকথিত ইও-1 নামক এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পরিকল্পনাকে গণহত্যা, উচ্ছেদ ও দখলের ধারাবাহিক অপরাধ হিসেবে অভিহিত করেছে এবং নেতানিয়াহু তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণার প্রতিফলন বলেও মন্তব্য করেছে। ফিলিস্তিনিরা আশঙ্কা করছে, এসব বসতি তাদের নিজস্ব রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। বসতি সংলগ্ন সহিংসতা বেড়েছে, যার মধ্যে রয়েছে জলপাই বাগান ধ্বংস, পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, এমনকি ধর্মীয় স্থান
স্থানে আগুন লাগানোর মতো ঘটনা। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবে ইসরায়েলকে বসতি সম্প্রসারণ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড স্মোট্রিচ ও আরেক ডানপন্থী মন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশগুলো বলেছে এই দুই নেতা বারবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিয়েছেন। নেতানিয়াহুর দপ্তর এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, তবে সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে স্মোট্রিচের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এখনই নির্বাচন হলে তার দল একটি আসন পাবে না। বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে পারে যে 5 দেশ। সম্প্রতি পাকিস্তান ও চীনের সঙ্গে সীমান্তসহ নানা ইস্যুতে ভারতের উত্তেজনা বাড়ছে। কাশ্মীর নিয়ে পাকিস্তান এবং লাদাখ ও অরুণাচল নিয়ে ভারতের রাতের ঘুম হারাম করে ফেলেছে পাকিস্তান ও চীন। এই পরিস্থিতিতে উপমহাদেশের দুই পরাশক্তির কাছে কোণঠাসা হয়ে পড়েছে ভারত। এর মধ্যেই পাকিস্তানের সেনাপ্রধান ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। একদিকে পাকিস্তান ও অন্যদিকে চীনের আগ্রাসী মনোভাবের কারণে তীব্র নিরাপত্তা সংকটে রয়েছে ভারত। প্রশ্ন উঠছে, পাকিস্তান ও চীনের মতো পরমাণু শক্তিধর দেশকে কিভাবে মোকাবিলা করবে ভারত? নয়াদিল্লির হাতেও পরমাণু বোমা থাকলেও তার পাল্লা খুব বেশি নয়। আর পাকিস্তান ও চীনের সঙ্গে যুদ্ধ বাঁধলে নিঃসন্দেহে তাদের পাশে দাঁড়াবে ওই জুটির অন্যতম মিত্র রাশিয়া। পুতিন বাহিনী তাদের দূরপাল্লার পরমাণুবাহী মিসাইল ভারতকে ধুলাই মিশিয়ে দিলেও ভারতের করার কিছু থাকবে না। অতিরিক্তভাবে অনিশ্চয়তায় দুলতে থাকা বৈশ্বিক রাজনীতির মোড় যে কোনো মুহূর্তে পরিবর্তিত হতে পারে। তাই মিত্র ভাবা যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের মতো দেশগুলো যে কোনো সময় ভারতের জন্য হুমকি হয়ে উঠতে পারে। বিশ্বব্যাপী উত্তেজনা বাড়ায় অনেক দেশ তাদের সামরিক শক্তি আধুনিকায়ন ও সম্প্রসারণ করছে। এর মধ্যে দূরপাল্লার মিসাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এগুলো প্রতিরক্ষা এবং শক্তি প্রদর্শনের প্রধান হাতিয়ার। বর্তমানে হাতে গোনা মাত্র 5টি দেশ রয়েছে যারা পৃথিবীর যে কোনো জায়গায় মিসাইল দিয়ে আঘাত হানতে সক্ষম, কিন্তু এই তালিকায় নাম নেই ভারতের। এই কারণেই দেশটি দুশ্চিন্তায় রয়েছে। মিসাইল প্রযুক্তিতে সবচেয়ে এগিয়ে থাকা দেশ হল রাশিয়া। দেশটির হাতে রয়েছে RS-28 শারমেট আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যার রেঞ্জ প্রায় 18,000 কিলোমিটার এবং বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে সক্ষম। এছাড়াও বুরেভবেস্তুনিক নামে আরেকটি পরমাণু শক্তিচালিত ক্রুজ মিসাইল রয়েছে, যার পরিসীমা অসীম বলে দাবি করে রাশিয়ার পুতিন বাহিনী। যুক্তরাষ্ট্রের হাতে থাকা মিনুটম্যান 3 মিসাইলের রেঞ্জ 13,000 কিলোমিটারের বেশি। এছাড়াও যুক্তরাষ্ট্রের পরমাণু সাবমেরিন বিশ্বের যে কোনো জায়গা থেকে হামলা চালাতে পারে। চীনের GFT মিসাইলের রেঞ্জ 12,000 থেকে 15,000 কিলোমিটার, যার মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে হামলা চালানো সম্ভব। তাই চীনকে এতটা ভয় পায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বিশ্বের যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম চতুর্থ পরাশক্তি হল ব্রিটেন, আর পঞ্চম দেশ ফ্রান্স। এছাড়া উত্তর কোরিয়ারও কিছু দূরপাল্লার মিসাইল রয়েছে যেগুলো অনেক দূর পৌঁছাতে পারে। ভারত বর্তমানে মিসাইল সক্ষমতায় বিশ্বের 7ম স্থানে রয়েছে। ভারতের হাতে থাকা আগ্নেয়গিরি মিসাইল সর্বোচ্চ 5,000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম, তবে এই রেঞ্জ দিয়ে পৃথিবীর যে কোনো স্থানে হামলা করা সম্ভব নয়। তুলনামূলকভাবে পাকিস্তানের হাতে থাকা শাহিন 3 মিসাইলের পাল্লা 2,900 কিলোমিটার। চীনের সাথে হুথির বিস্ময়কর চুক্তি, ধরা খাচ্ছে ইসরায়েল, আমেরিকা। লোহিত সাগরে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা ও হামলার মধ্যেও চীনা গাড়ি বহনকারী জাহাজগুলো নিরাপদে চলাচল করছে, এমন এক ব্যতিক্রমী পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। 2023 সালের শেষ দিক থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। দাবি করছে এটি গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ। এর ফলে বিশ্বব্যাপী জাহাজগুলো রুট পরিবর্তন করে দীর্ঘপথে যাতায়াত করছে। কিন্তু অদ্ভুতভাবে চীনা গাড়ি রপ্তানিকারক জাহাজগুলো কোনো হামলার শিকার হয়নি। বিশ্লেষকদের ধারণা, চীন হয় সরাসরি নয়তো ইরানের মাধ্যমে হুথিদের সঙ্গে গোপন সমঝোতায় পৌঁছেছে। ইরান হুথিদের প্রধান সমর্থক এবং চীনের অন্যতম বড় তেল রপ্তানিকারক দেশ। ফলে এই প্রভাবকে কাজে লাগিয়ে বেইজিং তার গাড়ি রপ্তানি সুরক্ষিত করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই নিরাপত্তা চুক্তি সব চীনা জাহাজের জন্য নয়। শুধু ইউরোপগামী গাড়ি বহনকারী জাহাজগুলোই এর সুবিধা পাচ্ছে। এমনকি বিদেশি পতাকাবাহী জাহাজও যদি চীনা গাড়ি বহন করে, তারাও নিরাপদে লোহিত সাগর অতিক্রম করছে। কিন্তু গাড়ি বহন না করা চীনা জাহাজগুলো এই রুট এড়িয়ে চলছে। অর্থনৈতিক কারণে এই সমঝোতার গুরুত্ব বিশাল। লোহিত সাগরের বদলে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যেতে হলে সময় বেড়ে যায় 14 থেকে 18 দিন এবং প্রতিটি যাত্রায় কয়েক মিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়, যা প্রতি গাড়িতে কয়েকশো ডলার খরচ বাড়িয়ে দেয়। যেহেতু ইউরোপে চীনা গাড়ির প্রধান প্রতিযোগিতামূলক সুবিধা কম দাম, তাই এই ব্যয় তাদের বাজারে টিকে থাকার ক্ষমতায় বড় প্রভাব ফেলতে পারে। এই কারণেই বেইজিং এমন কূটনৈতিক পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। হুতিদের জন্যও এটি লাভজনক। তারা পশ্চিমা ও মিত্র দেশের জাহাজে হামলা চালিয়ে রাজনৈতিক অবস্থান ধরে রাখছে, আবার চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করে সম্ভাব্য অর্থনৈতিক ও সামরিক সুবিধার দ্বার খুলছে। পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে খুব বেশি কিছু না বললেও তাদের নৌবাহিনী লোহিত সাগরে টহল জোরদার করেছে। তবুও চীনা গাড়ি বহনকারী জাহাজের নির্বিঘ্ন যাত্রা তাদের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এক ইউরোপীয় নৌ কূটনীতিকের ভাষায়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা এখন শুধু নৌবাহিনীর শক্তির ওপর নির্ভরশীল নয়, কূটনৈতিক সমঝোতাও বড় ভূমিকা রাখছে। ইসরায়েলের সকল ষড়যন্ত্র ফাঁস, গ্রেফতার মোসাদের 21,000 গোয়েন্দা। মোসাদের গোপন নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ইরানের সক্রিয় রয়েছে বলে ইরান দাবি করে আসছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মূলত গোপন তথ্য সংগ্রহের মাধ্যমে ইরানের ভেতরে একটি নেটওয়ার্ক গড়ে তোলে। ইরানের ধারণা, এই নেটওয়ার্কের মাধ্যমেই ইসরায়েল সামরিক ও পরমাণু স্থাপনায় হামলার জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। 13 জুন ইসরায়েল যখন ইরানে সরাসরি বিমান হামলা শুরু করে, তখন স্পষ্ট হয় যে দেশের ভেতরে আগে থেকেই সক্রিয় ছিল এই সহায়তাকারী শক্তি। তবে এবার মোসাদের এসব গোয়েন্দা বাহিনী আর রক্ষা পায়নি। যুদ্ধ
শুরু হওয়ার পরপরই ইরান জুড়ে ব্যাপক গ্রেফতারি অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে সন্দেহভাজনদের মধ্যে মোসাদের হয়ে কাজ করা এজেন্টরাও রয়েছে। 12 দিনের মধ্যে প্রায় 21,000 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই সন্দেহভাজন চর বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল বলে অভিযোগ করা হয়েছে। তবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আটকদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অবৈধ অভিবাসী, বিশেষ করে আফগান নাগরিক। ইরানের আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে 2774 জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে অন্তত 268 জনের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে চরবৃত্তির অভিযোগ রয়েছে। এটি ইঙ্গিত দেয় যে মোসাদ তাদের নেটওয়ার্ক বিস্তারে অভিবাসী জনগোষ্ঠীকেও ব্যবহার করেছে। ইরানের নিরাপত্তা বাহিনী অভিযোগ করেছে, যুদ্ধের সময় বহু ব্যক্তি বেআইনিভাবে ভিডিও ধারণ ও তথ্য প্রেরণের কাজে জড়িত ছিল। 172 জনকে এ কারণে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাদের অনেকেই যুদ্ধকালীন পরিস্থিতির ভিডিও বিদেশে পাঠিয়েছে, যা ইসরায়েলের হামলা পরিকল্পনায় সহায়ক হয়েছে। ইরানের আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে আহ্বান জানিয়েছিল, সন্দেহজনক আচরণ চোখে পড়লে তা দ্রুত থানায় জানানো হোক। এই আহ্বানের পর অভিযোগ হার প্রায় 41% পর্যন্ত বেড়ে যায়। মূলত এই অভিযোগের ভিত্তিতেই বিপুল সংখ্যক লোককে গ্রেফতার করা হয়। বর্তমানে সাইবার অপরাধ ও গুপ্তচর বৃত্তির অভিযোগে 57,000-এর বেশি মামলা খতিয়ে দেখা হচ্ছে। তবে আটককৃতদের কতজন প্রকৃত এজেন্ট বা নিরপরাধ তা নিয়ে প্রশ্ন রয়েছে। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই ব্যাপক গ্রেফতারি অভিযান দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।